নমস্কার, সুপ্রভাত। সানরাইজ গুঁড়ো মশলা নিবেদিত কথায় সুরে জমজমাট সকালে স্বাগত সবাইকে। বেশ বৃষ্টি বৃষ্টি একটা সকাল। এমন বৃষ্টি স্নাত সকালে আমার কিন্তু খুব ইচ্ছে করে দুটো কবিতা শুনি, দুটো কবিতা পড়ি কিংবা গান শুনি। আমার বিশ্বাস আপনাদেরও তাই। কারণ সকালটা যখন সুরে, ছন্দে, তালে, লয়ে শুরু হয় কিংবা ভালো ভালো কথা শুনে শুরু হয় তখন সারাটা দিন ভালো যায়, তাই না? আজকে থাকবো কবিতা নিয়ে। আর আমাদের যারা কবিতা পড়ে শোনাবেন, আবৃত্তি করে শোনাবেন, চলুন পরিচিত হই। আমার একেবারে পাশেই বসেছে দিশা দেবনাথ। সুপ্রভাত। সুপ্রভাত। কেমন আছো? আছি ভালো। আছে অস্মিতা দাশগুপ্ত, তাই তো? সুপ্রভাত। সুপ্রভাত। আর সেই সঙ্গে আছেন আমাদের সঙ্গে অলোকেশ চক্রবর্তী। নমস্কার, সুপ্রভাত। আমরা শুনবো কবিতা। কার কাছ থেকে আগে শুনবো? এর আগে একটু বলো তো, আজকে সকালে খুব বৃষ্টি হচ্ছিল, খুব সকালে। তো আমি খুব ভাবছিলাম যে আজকে আমরা এই অনুষ্ঠানটা করতে পারবো কিনা। তারপর দেখলাম যথা সময়ে প্রকৃতি আমাদের উপর সদয় হলেন এবং আমরা চলে গেলাম। দিশাদি করবে আগে? হ্যাঁ, দিশাদি করো। আচ্ছা, ঠিক আছে, দিশাদি করবে তাহলে। দিদিদের প্রাধান্য আর কি। প্রথমেই শোনাচ্ছি কবি শেখর বরণের মহামিলন। গাঢ় অন্ধকারের থেকে উৎসারিত আলো খুঁজতে খুঁজতে যখন সূর্যের কাছাকাছি পৌঁছলাম, দেখলাম সূর্য তাকিয়ে আছে খরস্রোতা নদীটির দিকে, আর নদীটি তখন বয়ে চলেছে আয়ুষ্মান ভবিতব্যের দিকে। পেছনের সুখ, শান্তি, বিরহ, বিচ্ছেদ দীর্ঘ শ্বাসের মতো পেছনে ফেলে আমি নদীটিকে জিজ্ঞেস করলাম, কোথায় ছুটে চলেছ? কার কাছে গিয়ে শান্তি পেতে চাও? নদীটি দুপাশের সটিপুনির ছালর তুলিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, কি জানি বাপু, সময় যে আমাকে তাড়িয়ে বেড়ায়। যাই, সামনে এগোই, কুহুকি আশা আমায় প্রতিনিয়ত ডাকছে, আর পেছনে অনেক কিছু ফেলে এসেছি, ওগুলো সামলে রেখো। নদীর ফেলে যাওয়া কষ্টগুলোর জন্য আমার অনেক বেদনা। এবার সময় এসে দাঁড়ালো সামনে, বলল, ভয় কি, আমি তো সর্বদাই তোমার সঙ্গে আছি। সামনে এগোতে গেলে পেছনে সবকিছুকেই সঙ্গে নিতে হয়, আর যেন আলো, অন্ধকার, সুখ, দুঃখ সর্বত্রই আমি বিরাজমান। সৃষ্টির জন্ম থেকে মৃত্যু অবধি আমি যে বর্তমান। তারপর পাহাড়, পর্বত, বন, জঙ্গল পেরিয়ে এক বিশাল মরুভূমির উত্তপ্ত বালুরাশির মাঝখানে এক কর্কশ বৃক্ষের নিচে যখন দাঁড়ালাম, ঘুমন্ত নিশ্চল বৃক্ষ হঠাৎ আমার উপস্থিতি টের পেয়ে বলে উঠল, দেখো না, প্রচন্ড উত্তাপেও কেমন নিরুত্তাপ দাঁড়িয়ে আছি। পারবে পারবে এমন বেদনা সয়ে পৃথিবীতে প্রেম বিলোতে? তখন হঠাৎ মনে পড়ে গেল, বহু বছর আগে আমি এখানেই ছিলাম, এখানেই আমি খঞ্জর হাতে ছুটে বেরিয়েছি ভালোবাসা ছিনিয়ে নিতে। তারপর একদিন প্রস্তর নির্মিত কারুকক্ষের মর্ম ভেদ করে যখন আমি স্পর্শ করলাম মমি হয়ে বেঁচে থাকা তোমার শীতল চোখের নিষ্পলক চাহনি, ঠিক তখনই মনে হলো মৃত্যুর মধ্যে মন, প্রাণ, দেহ এক হয়ে থাকে, আর আত্মা ভালোবাসা হয়ে ছুটে চলে মহামিলনে। নমস্কার। কবিতা এগিয়ে যাওয়ার মন্ত্র পেলাম মনে হচ্ছিল কবিতাটার মধ্যে। আর যেটা বলছিলাম যে আমরা সকালটা যখন এই ধরনের ভালো ভালো কথা শুনে শুরু করি তখন ওই যে এগিয়ে যাওয়ার মন্ত্র পেয়ে যাই আর কি। কবিতা তাই, হয়তো এতে সুর নেই, কিন্তু এই যে এই কথাগুলো ভীষণ দামি, ভীষণ মূল্যবান আমাদের জন্য, আমাদের জীবনের জন্য। অস্মিতার কাছে চলে যাব। অস্মিতা, দিদির হয়ে গেল, এবার তোমার। আমরা তো কোনো
প্রোগ্রামই রবি ঠাকুরকে ছাড়া সম্পন্ন হয় না। তো রবি ঠাকুরকে নিয়ে একটি কবিতা, মানে রবি ঠাকুর যে সবাইকে সাপোর্ট করে, সবকিছুই করে, তো সেটা নিয়ে একটি কবিতা, চন্দননাথের অপরাজিতা। জানো মা, আমি না কবিতা লিখেছি, তোমরা পড়বে কি তা? মার কাছে এসে খাতা মেলে ধরে ছোট্ট অপরাজিতা। মুখ ভার করে মা তাকে বলেন, মাথা কি খারাপ হলো? ছাইপা সব না লিখে বরং অঙ্কের খাতা খোলো। মুখ ভার করে গুটি গুটি পায়ে গেল সে বাবার কাছে। বাবা, কবিতা লিখেছি, দেখার সময় আছে? মুক্তি না তুলে বললেন বাবা, কবিতা লিখেছ? বেশ, পড়ব তো বটে, আগে খবরের কাগজটা করে শেষ। অগত্যা গেল দিদিটির কাছে, বলল সে, দিদি আয় দেখ না কেমন কবিতা লিখেছি, ছোট্ট এই কবিতায়। দিদির দু চোখে টিভি পর্দার ঝলমলে রোশনাই। কবিতা তুই লিখেছিস? কবিতা না ওটা চাই। অপরাজিতার চোখ ছলো ছলো, বুকে কান্নার ঢেউ। তার লেখাই প্রথম কবিতা, দেখল না পড়ে কেউ। একা ঘরে বসে সামনে তাকালো মালাতে সাজানো ছবি। স্নিগ্ধ দু চোখে রয়েছেন চেয়ে সহজ পাঠের কবি। কবিতার খাতা মেলে সে ধরল ঠোঁট দুটো থর থর। বলল, ঠাকুর কেউ না পড়ো, তুমি কবিতা পড়ো। কি জানি কি করে কি যে হয়ে গেল, এ কথার সাথে সাথে রবি ঠাকুরের মালা থেকে ফুল ছুঁড়ল সে খাতাটাতে। মনে হলো তার সামনে দাঁড়িয়ে বুঝি রবীন্দ্রনাথ। মাথার উপরে রাখলেন তার আদর মাখানো হাত। অসাধারণ একটা কবিতা, তাই না? কবিতা লিখেছো কখনো? কবিতা ওই আগে স্কুলে ম্যাগাজিন লিখতাম যখন, তখন ছোটখাটো চেষ্টা করতাম আর কি। হ্যাঁ, কেন বলছিলাম, দেখো আমাদের বাঙালিদের মধ্যে, জানি না অন্যদের মধ্যে সেটা আছে কিনা, আমরা একটা সময় যখন বড় হই ছোট ছোট কবিতাগুলো পড়ি তখন ইচ্ছে করে কিন্তু 2 লাইন 4 লাইন লিখে একটা হ্যাঁ হ্যাঁ একদম একদম ঠিক যেটা বলছি অলকিতা, যে একটা বয়সে একটা কবি কবি ভাব কিন্তু সবার মধ্যে এসে যায় এবং 2-4 লাইন আমরা চেষ্টাও করে ফেলি, তাই না? এবং এই কবিতাটা যখন তুমি পড়ছিলে তখন আমার তাই মনে হচ্ছিল আর কি, যে আমিও যে করিনি তা না, করেছি চেষ্টা, সেটা সফল হয়নি আর কি ঠিকঠাক ভাবে। যাই হোক, দিশার কাছে আবার যাব। হ্যাঁ, কি শোনাবে? এবার মেয়েদের নিয়ে একটা কবিতা শোনাচ্ছি, কবি ব্রত চক্রবর্তীর মিলিদি। অনেক দিন পর রাস্তায় তোমাকে দেখলাম মিলিদি, বুড়ি হয়ে গেছো, না থাক বর্ণনা, তবে ভারী কষ্ট হলো। কি রূপ ছিল তোমার একদা, সেই জাঁকজমকের বিয়ে মনে পড়ল। কিন্তু ফিরলে কমাস পরে, স্বামী লোকটার আরেকটা সংসার দেখে অসহ্য রাগে। তুমি আর যাওনি, সেও নেয়নি। তারপর কত বছর, বয়স গা থেকে গড়িয়ে গেল রূপ, সোনালি দিনগুলো। বাপের সংসারে বড়ি দিতে দিতে, কাপড় কাচতে কাচতে, সেলাইয়ের ফোঁট তুলতে তুলতে চতুর্দিকে কত বদল। তারপর তুমি রয়ে গেলে সেই অথই বিষাদ জলে, শরীর ডুবিয়ে মন ডুবিয়ে। এই তো সেদিন গঙ্গার জল গিয়ে পড়ল পদ্মায়, হংকং ঢুকে গেল চীনে। তুমি কই, কোনো নতুন ঘটনা নিলে না জীবনে? কি পেলে মিলিদি এতগুলো বছর? চিনতেই পারুনি, নাম ধরে ডাকতে থমকে দাঁড়ালে, অল্প মুখ তুললে চোখ। আর আমি ভীষণ চমকাই দেখে, সিথির ধুধু আলপথের পাশে সে এক চিলতে সিঁদুর আজও আজও। ভীষণ রাগ হলো হঠাৎ, তারপর অসহ হয়ে যায় তোমার কথা ভেবে মিলিদি। ধুধু আলপথ দেখি,
তিলক ফোটার মতনও এক চিলতে সিঁদুর দেখি আর মনে মনে ভাবি, দুটো নদী পারল পরস্পরের ঢেউ মেলাতে, দুটো দেশ পারল, আর দুজন মানুষ পারে না। সাধারণ সত্যি কবিতা দেখো আমাদের সমাজের যে আধার আলো এই সমস্তগুলোকে আমাদের চোখের সামনে তুলে ধরে। এমন কত মিলিদিয়া আছেন, তাদের কত কষ্ট আছে, কত যন্ত্রণা আছে, কিন্তু যখন এই কবিতাটা শুনলাম তখন মনে হলো বা ওদের জন্য একটু ভাবলাম, হয়তো এইটুকুই সমাধান তো আমরা দিতে পারবো না, কিন্তু ওইটুকু ভাবনাটা এলো আর কি এদের জন্য। এমন যারা আসলে দিনের পর দিন বিশ্বাস নিয়ে বেঁচে আছে, সত্যি অসাধারণ। ওইটাই আর কি যেটা বলছিলাম, যে কবিতার মধ্যে দিয়ে কত কিছু জানা হয়, কত কিছু দেখা হয়ে যায় আমাদের, তাই না? সেটাই। অস্মিতা বলো। এবার আমি যেটা করছি, এটা একটা প্রেমের কবিতা, মানে আধুনিক যুগে তো প্রেমের বিচ্ছেদও হচ্ছে, তো সেটা নিয়ে কবি দেবজ্যোতির ব্লক লিস্ট। বিচ্ছেদ আধুনিক যুগেই? আগের যুগেও ছিল? আগের যুগেও ছিল, এখন বেশি হচ্ছে। সেই শ্রীকৃষ্ণ রাধার আমল থেকে বিচ্ছেদ চলছে, আর বিচ্ছেদ বোধহয় প্রেমেরই একটা অংশ, বিরহের তার শুরু হয়ে যায় বিচ্ছেদের পরেই, তাই না? বেশ, বলো। তোমার সাথে আমার আলাপ হয় ফেসবুক থেকে, আমি সেভাবে চিনতাম না তোমায়, কয়েকটা ছবি দেখেছি, তো একবার প্রোফাইল ঘুরে এসেছি তার আগে। তারপর যখন প্রেমে পড়লাম, তখন আমাদের 2 মাস চলছে বন্ধুত্বের। যদি বুঝাতে হয়, গোটা 5 প্রোফাইল পিকচার্স, গোটা 10-12 কভার, আর প্রায় 100খানি পোস্ট, এই ছিল আমাদের সম্পর্কের টাইমলাইন। তুমি ছেড়ে গেছো যে কদিন হলো, তারও একটা টাইমলাইন আছে। গোটা 3 প্রোফাইল পিকচার, গোটা 2 কভার, ধরে নাও গোটা 50 পোস্ট। কি অদ্ভুত ভালোবাসা ছিল আমাদের। ছেড়ে যাওয়া, থেকে যাওয়া, টাইমলাইন সব কিরকম পাল্টে যায়। তারপর আমি যেদিন তোমার ব্লক লিস্টে গেলাম, সেদিন থেকে কত লেখা লিখেছি, কত পোস্ট শেয়ার করেছি। তুমি হয়তো দেখোইনি, বা দেখেছো হয়তো বন্ধুদের প্রোফাইল থেকে। আচ্ছা, কখনো ভেবে দেখেছো এক সময় কত পরিচিত ছিলাম আমরা, আর এখন আমরা চিনি না একে অপরকে? এই সুবিধাটা ফেসবুক আমাদের দিল। যাকে ভুলতে চাই জোর করে, তার অনিচ্ছায়, তাকে তুমি তোমার চোখের সামনে থেকে সরিয়ে দিতে পারো, ব্লক করে দিতে পারো। তারপর আরো কত পোস্ট করতে থাকি আমরা। টাইমের সাথে সাথে টাইম লাইন পাল্টে যায়। কিন্তু ভেবে দেখেছো কি, এক সময় তুমি যাকে চাইলে নির্দ্বিধায় তাকে এমন পর্যায়ে ঠেলে দিলে আর কোনোদিন দেখা হবে না। একটা বয়স পার করার পর যখন মনে পড়বে, পারবে খুঁজতে, পারবে আনব্লক করতে। যখন লগ ইন কিংবা লগ আউট করার ক্ষমতা, সামর্থ্য আর থাকবে না, একটা বয়স পার করার পর মনে থাকবে আনব্লক করার কথা। শুধু এইটুকুই বলার ছিল তোমায়। ফেসবুক তো থাকবে চিরকাল, সময়ের সাথে সাথে আরো যুবক হবে। আমরা কিন্তু এই জগতে আরো পুরনো হতে থাকবো। তখন চাইলেও কিন্তু ব্লক লিস্ট থেকে ফ্রেন্ড লিস্টে আসতে পারবো না। জীবন এরকমই, ছেড়ে যাও যদি তুমি চাও, থেকে যাও যদি তুমি চাও, ভুলে যাও যদি তুমি চাও। মনে যদি থাকে মনে থাকবে, জোর করে মুছে দিলে ফিরিয়ে আনা যায় না। একদিন সবাই পাসওয়ার্ড ভুলে যায়, তা
জীবনের হোক বা ফেসবুকের, তখন কিন্তু চাইলেও আর ফিরিয়ে আনা চাই না। সম্পর্ক না থাক, সংযোগ যেন থেকে যায়, ওটা রাখতে হয়। বাহ, একে কি বলবো, ফেসবুক প্রেমের বিড়ম্বনা। আসলে ফেসবুকের কারণে ভালো মন্দ সবই হচ্ছে। মাঝে মধ্যে দেখি যে অনেক বিদেশ থেকে কেউ এসে বিয়ে করে ফেললো, কাউকে বন্ধুত্ব হয়েছে, বিয়ে হচ্ছে, বেশ ভালো। আমরা মানে বিশ্বায়নে, মানে বিশ্বের সমস্ত জায়গার সঙ্গে আমাদের একটা যোগাযোগ হয়ে যাচ্ছে, বিশ্ব ভ্রাতৃত্ববোধের একটা জ্বলন্ত দৃষ্টান্ত বলতে পারবো। কিন্তু আবার অপরদিকে অন্যটাও হচ্ছে, যে বন্ধুত্ব হলো কিন্তু তারপর দেখা গেল গিয়ে আসলে যখন পরিচিত হলো সামনাসামনি গিয়ে, তখন দেখা গেল একেবারে উল্টো আর কি, যা ভাবছিল তা নয়, কিছুতেই মানে মিলছে না কিছুতেই। তো সেটাই তো হচ্ছে, সে মানে সেটাই বলছি আর কি, ফেক হচ্ছে। তো হয়তো ছবি দিয়ে রাখছে একরকম। কালকেই আমি দেখছিলাম বিষয়টা আর কি। মেয়েটার সঙ্গে বন্ধুত্ব হয়েছিল, এসে দেখলো অনেক দিনের বন্ধুত্ব, কিন্তু এসে দেখলো যাকে দেখছিল সে না আর কি, এইরকম ব্যাপার স্যাপার। তো এই হলো ফেসবুক প্রেমের বিড়ম্বনা। যাই হোক, বিড়ম্বনা বলবো, আবার ভালো তো হচ্ছে। ফেসবুক আমাদের অনেক ভালো কাজেও সাহায্য করছে, অনেক হারিয়ে যাওয়া মানুষকে আমরা পেয়ে যাচ্ছি ফেসবুকের মাধ্যমে, অনেক কিছুই হচ্ছে ভালো ভালো। সব মিলিয়েই চলতে হবে। সামাজিক মাধ্যমগুলো আমাদের অনেক সুবিধারও বিষয় হয়ে যায়। দিশার কাছে যাব, কি শোনাবে? এবার একটি ছোট্ট প্রেমের কবিতা শোনাচ্ছি। একদম কবি বৃষ্টি দিনে, মানে বৃষ্টি সকালে প্রেমের কবিতা শুনতে ভালোই লাগবে আমাদের। চলো। কবি পূর্ণেন্দু পত্রী, সেই গল্পটা। আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি। শোনো, পাহাড়টা আগেই বলেছি ভালোবেসেছিল মেঘকে, আর মেঘ কিভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল 26 বছরের ছোকরা, সে তো তোমরা আগেই শুনেছ। সেদিন পাহাড়টার জন্মদিন ছিল। পাহাড় মেঘকে বললে, আজ তুমি লাল শাড়ি পরে আসবে। মেঘ পাহাড়কে বললে, আজ তোমায় স্নান করিয়ে দেব চন্দন জলে। ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী, পুরুষেরা জ্বলন্ত কাঠ। সেভাবেই মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে, পাহাড় ছিল মেঘের ঢেউ জলে। হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের জগঝম্প। ঝাঁকড়া চুল উড়িয়ে ছিনতাইয়ের ভঙ্গিতে ছুটে এলো এক ঝাঁক হাওয়া। মেঘের আঁচল টেনে বললে, ওঠ চুরি, তোর বিয়ে। এখনো শেষ হয়নি গল্পটা। বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই, কিন্তু পাহাড়কে সে কোনো দিনই ভুলতে পারল না। বিশ্বাস না হয়তো চিরে দেখতে পারো পাহাড়টার হাড় পাঁজর, ভেতরে থই থই করছে শত ঝর্ণার জল। বাহ, ভীষণ ভালো একটা মিষ্টি কবিতা শুনলাম আমরা। এরপরে যাব অস্মিতার কাছে। এর আগে দিশাকে জিজ্ঞেস করছি যে মানে কবে থেকে শিখছো? আমি যখন আমার 4 বছর বয়স তখন থেকে শিখছি। মনে পড়ে তখনের কোনো ঘটনা বা কোনো অনুষ্ঠানের? না, এরকম কিছু নেই, বাট প্রথম যখন স্টেজে আবৃত্তি করলাম, যেটা সবাই বলে যে স্টেজ ফেয়ার, যে জিনিসটা অনেকে বলে যার যার ব্যাপার, বাট আমি যখন আবৃত্তি করতে গেছি আমার ওসব কিছু ফিলই হয়নি। সেই বয়স থেকে আমার ইচ্ছেটা ছিল, বাট আমি নাচ শিখতাম আগে, নাচে আমি বেশি ইন্টারেস্টেড ছিলাম। বাট যখন গোপা আন্টির কাছে ভর্তি হলাম, গোপা সেনগুপ্ত, তখন থেকে মনে হচ্ছে যে না, আবৃত্তিটাও তো একটা আলাদা জগৎ, কারণ গোপা আন্টিকে দেখে যেটা শিখলাম। তো তখন থেকে আবৃত্তি নাচ দুটোই চলছে। আসলে কি হয়, বড় হওয়ার সঙ্গে সঙ্গে এই কবিতার সঙ্গে সক্ষতাটা হয়ে যায়। ছোটবেলায় তো ঠিক আছে, একটা মুখস্থ করিয়ে দেওয়া হলো, সেই মতো করে পড়ে না, বড় হয়ে যেমন বুঝে বুঝে বলা যায়। হ্যাঁ হ্যাঁ, ঠিক। আর আমার তো মনে হয় কি জানো তো, এই ছোটবেলায় ভয়টা একটু কমই থাকে, যখন বড় হতে থাকি আমরা তখনই ভয়টা একটু বেশি। ঠিক ঠিক, একেবারে। কারণ ছোটবেলায় তো কে কি ভাবলো, কে কি বললো বা ভুলে যাব, এই বিষয়টাও আসে না। হ্যাঁ, একেবারে যখন ছোট আর কি, যখন একটু একটু বুঝতে শেখে কেউ, তখনই ভয়টা গুলি আসতে থাকে আর কি।
অস্মিতা কি শোনাবে? এখন আমি শোনাবো যেটা, এটা হচ্ছে মানে ডিগ্রি থাকলেই যে মানুষ সবকিছু হয় না, ডিগ্রি থাকা মানেই যে সবকিছু এটা না, মানে মানুষের মধ্যে যে মনুষ্যত্ব বোধটা থাকতে লাগে। তো সেটা নিয়ে একটি কবিতা, কথাকলি শর্মিষ্ঠার ধুলোঘর। শুনুন, এটি কোনো কবিতা নয়। শিক্ষা মানুষকে 10 বছরে যা শেখায়, অভিজ্ঞতা তা 1 বছরে শিখিয়ে দেয়। আপনার অনেক ডিগ্রি থাকা মানে আপনি প্রকৃত মানুষ হয়ে উঠলেন এমনটা কিন্তু নয়। আপনার অনেক অর্থ থাকতে পারে, তবে তা ভোগ করতেও জানতে হয়। মানুষ তো সবার ঘরে জন্মায়, কিন্তু মনুষ্যত্ব সবার ঘরে জন্মায় না। আপনার সাথে আমার মতের অমিল হতেই পারে, তা বলে তর্কযুদ্ধ করে কখনো হিংস্রতা নয়। মনে রাখবেন, এমনটা আপনার সঙ্গেও হতে পারে। উন্নত যুগ, উন্নত সময়, আধুনিকতার পরিষেবা, রয়েছে অনেক রকম থেরাপি। তবে আজ আপনাদের এমন এক থেরাপির কথা বলবো যার জন্য কোনো চিকিৎসকের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় না কারি কারি টাকার। শুধুমাত্র একটু মানবিক হতে হয়। প্রেম থেরাপি, যা দিয়ে আপনি জয় করতে পারবেন গোটা বিশ্ব। বুদ্ধিমান হওয়া ভালো, তবে চালাক নয়। কথায় বলে, চালাকির দ্বারা কোনো মহৎ কাজ হয় না। আপনার একটা খারাপ কমেন্টস বা মতামত, আপনার করা একটু অসম্মান কারোর জীবনহানির কারণ হয়ে দাঁড়াতে পারে। সব প্রতিযোগিতা সাফল্য পৌঁছে দেয় না, সব জেদে কিন্তু উন্নতি হয় না। আধুনিকতার পরিষেবাকে অপব্যবহার করবেন না। তিলে তিলে অপব্যবহারই আপনাকে মানসিক রোগীতে পরিণত করবে। আপনাকে ছুটতে হবে সাইকিয়াট্রিস্টের কাছে। কষ্ট হলে, দম বন্ধ হয়ে আসলে দরজা বন্ধ করে কাঁদুন। যা ভালো লাগে তাই করুন, গান করুন, কবিতা আঁকুন, তবে হ্যাঁ, দরজা খুলুন হাসি মুখে। অসাধারণ কবিতা, তাই না? ভীষণ ভালো কবিতা। এই কবিতার মধ্যে যা আছে আর কি, আমাদের সকলের বোধহয় আজকের যুগে দাঁড়িয়ে এই কথাগুলি শোনা কিংবা মনে রাখা খুব প্রয়োজন, তাই না? একদম। এই যে হাসি মুখে, ভেতরে যাই থাকুক না কেন, সকলের সঙ্গে যাতে এই হাসি মুখটা নিয়েই আমরা সামনে এসে দাঁড়াই। এবং মাঝে যে কথাগুলো ছিল যে একটু অপমান, একটু আমরা অনেক সময় হয়তো মানে বুঝতেই পারি না যে আমার কোনো কথায় কেউ খুব কষ্ট পেয়ে গেল, এবং তার এই কষ্টটা অনেক বড় হয়ে যেতে পারে, কারণ সে সেই মুহূর্তে কি পরিস্থিতিতে আছে সেটা তো আমার জানা নেই। তার ভেতরে হয়তো অন্য কোনো বিষয় নিয়ে ঝড় বইছে, আর আমি একটু আরো খারাপ ব্যবহার করে দিলাম, তাহলে তো হয়েই গেল। যাই হোক, এইভাবেই আসলে কবিতাগুলো শুধু কবিতা না, কবিতাগুলো আমাদের অনেক কিছু শেখায়, আমাদের জীবনশৈলীকে সঠিক পথে চালাতে সাহায্য করে মনে হয় আমার কবিতা। শুনবো আমরা আরো অনেক কবিতা, কিন্তু নিতে হবে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। বিরতির পরে আবার ফিরে আসছি, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পরে। আমরা আছি সানরাইজ গুঁড়ো মশলা নিবেদিত কথায় সুরে জমজমাট সকালে। আমাদের সঙ্গে আছে দিশা দেবনাথ এবং অস্মিতা দাশগুপ্ত। আমরা আবার চলে যাব, আরো অনেক অনেক কবিতা শুনবো। দিশার কাছে যাই। এবার শোনাচ্ছি শুভ দাশগুপ্তের দুই বন্ধুকে নিয়ে লেখা একটি কবিতা। কবি শুভ দাশগুপ্তের কৃষ্ণকলি। কৃষ্ণকলি, হ্যাঁ, কৃষ্ণকলি আমার খুব বন্ধু ছিল। সেই ছেলেবেলার স্কুল জীবনে কৃষ্ণকলি ছিল আমার যাকে বলে বেস্ট ফ্রেন্ড। কত যে মনের কথা, প্রাণের কথা আমরা ভাগাভাগি করতাম, কত যে দুষ্টুমি করতাম একসাথে। মাঝে মধ্যে অবশ্য ঝগড়াও হতো। একবার তো আরই হয়ে গেল, সে প্রায় 1 মাস দেখা হয়, কথা হয় না। এদিকে দুজনেই যে যার গোঁ ধরে বসে আছি, কেউ আগ বাড়িয়ে কথা বলছি না। ব্যাপারটা সবার কাছে বেশ মজার। আমাদের বেশি বেশি বন্ধুত্ব নিয়ে অন্য যেসব বন্ধুদের খুব ঈর্ষা ছিল, তাদের কাছে তো আরো মজার। এদিকে মনে মনে দুজনেই ছটফট করছি ভাব করে নেবার জন্যে।
বাপ মা মরা কৃষ্ণকলি ওর মামা মামি সংসারে থেকে লেখাপড়া করত। হঠাৎ দেখলাম কৃষ্ণকলি স্কুলে আসছে না। একদিন, দুদিন, 3 দিন, 1 সপ্তাহ কেটে গেল। আরই চলছে, তবু রোজ ওর কথা মনে পড়ছে। শনিবার হাফ ছুটি, স্কুল ফেরত বাড়ির পথ ধরেছি। মনে মনে কৃষ্ণকলির জন্য নানা কথা ভাবছি। কি হলো ওর? হঠাৎই স্বাগতা এসে বলল, জানিস কৃষ্ণার বিয়ে। চমকে উঠলাম। বিয়ে? এক্ষুনি? এই বয়সে? বলিস কি? হ্যাঁ রে হ্যাঁ, ওর মামা তো আমার বাবার বন্ধু, ওর মামাই বলেছে। লেখাপড়া বেশি করে কি হবে, সেই তো শেষ পর্যন্ত হাড়ি ঠেলবে। পাত্র পাওয়া গেছে ভালো, সুতরাং বিয়ে। ওর বিয়ের দিন দুপুরবেলা গেলাম ওর বাড়িতে। আমাকে দেখে হাউমাউ করে কেঁদে ফেললো কৃষ্ণকলি। বললাম, শোন শোন, হাড়ি শেষ, এখন তো ভাব। কাঁদছিস কেন পাগলি? বিয়ে হচ্ছে, দারুণ মজার ব্যাপার। বিয়ে হবে, কত গয়না পাবি, কত শাড়ি পাবি। বর হবে টুকটুকে, বর তোকে নিয়ে বেড়াতে যাবে দার্জিলিং, কাশ্মীর। দূর বোকা, কাঁদে নাকি? ও আলমারি থেকে একটা খাম বের করে একটা ফটো দেখালো আমায়। বলল, দেখ, হে আমার বর। ভীষণ খারাপ হয়ে গেল মনটা। এই হবে কৃষ্ণার বর, মোটা সোটা কাকার বয়সী একটা লোক, এই হবে কৃষ্ণার বর। কৃষ্ণকলির গাল বেয়ে নামছে অশ্রুধারা, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে ও। মামা মামির কলগ্রহ তো, গেলে ওরা বেঁচে যায়। তাই কান্নায় ধরে এলো কৃষ্ণার গলা। চোখ মুছতে মুছতেও আমায় বলল, দেখিস, আমি খুব ভালো থাকবো। বরের সঙ্গে সব সময় ভাব থাকবে, কোনো দিন ও আড়ি করবো না। বন্ধুর সঙ্গে আড়ি করলে খুব কষ্ট হয় না রে? বর তো বন্ধুই, বল। আড়ি করবো না, তুই দেখিস। সানাই বেজে উঠল অঘ্রাণীর দুপুরবেলা। আমার কানে বারবার বেজে উঠতে লাগলো ও শেষ কথাগুলো। দেখিস, আড়ি করবো না, কখনো না, কোনো দিনও না, তুই দেখিস। আসলে যাদের সঙ্গে বেশি বন্ধুত্বটা হয় তাদের সঙ্গে কিন্তু ঝগড়াঝাটিটা একটু বেশি হয়, মান অভিমানগুলো বেশি হয়, তাই না? কম বন্ধুত্ব যাদের সঙ্গে থাকে তাদের সঙ্গে মান অভিমানের ব্যাপারটা থাকে না। আর ওই যে আগে তুমি, আগে আমি না তুমি, ও আগে কথা বলুক তারপরে বলবো, এরকম একটা ব্যাপার হয়ে যায়। তারপর অনেক সময় দূরত্ব বাড়তে থাকে, কিন্তু ভীষণ আকর্ষণ থাকে যে কবে আবার কথা বলে ফেলবো, কবে ভাব কাটবে। একদম একদম। আর সবার জীবনে, বিশেষত স্কুল লাইফে বোধহয় এই জিনিসটা খুব বেশি হয়, তাই না? সবারই হয়। তো এমন কোনো আছে ঘটনা? না, এরকম ঘটনা নেই, বাট আমার একজন বেস্ট ফ্রেন্ড আছে যে আমার ক্লাস 2 থেকে বেস্ট ফ্রেন্ড। ওর সাথে এরকম হয়নি, থ্যাঙ্ক গড হয়নি। না হলেও মন্দ নয়, কারণ এরপরে যে ভাবটা হবে সেটা আরো বেশি হবে। হ্যাঁ, একটু একটু দূরে দূরে থাকা, একটু একটু কথা না বলে থাকা, তারপরে আবার একটু আর চোখে দেখা। এক ক্লাসে বসলে তো তাই হয়, কি করছে, কার সঙ্গে একটু বেশি কথা বলে ফেলছে, আমাকে ফেলে ফেলে আবার বেস্ট ফ্রেন্ড হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, এটা সবার সাথে হচ্ছে। একদম একদম ঠিক, এটা একটা মজা আছে। বিশেষত মানে স্কুল জীবনে এই বিষয়গুলি আমাদের খুব একটা ভালো লাগার বা একটা আলাদা বিষয়। যেটা কি হয় জানো তো, যেমন পরবর্তী সময়ে যখন বয়স হয়ে যায় আমাদের মতো, তখন এগুলি খুব মনে পড়ে আর কি, যে এরকম বন্ধু ছিল আমার। সেদিন খুব মজার একটা ঘটনা বলতে খুব ইচ্ছে করছে আমার। আমার এক আমার সঙ্গে বান্ধবী ছিল, সে বলছিল, জানিস, নাম বলে বলছে যে ওর সঙ্গে আমি 1 বছর ধরে, আমরা ছোটবেলা একসঙ্গে পড়েছি, ওর সঙ্গে আমি 1 বছর পাশে দাঁড়িয়ে, মানে ও মেয়েকে তুলে দেয় বাসে, আমিও তুলে দিই, কিন্তু
এ যে সে, আমি এতদিন ধরে জানলাম না, সেদিন জানতে পারলাম চেহারার পরিবর্তন, সবকিছু মিলিয়ে হয়তো আচরণে সমস্ত কিছুতেই এত পরিবর্তন, যে 1 বছর পরে জানলো যে এই সেই ছোটবেলার বান্ধবী। কেমন একটা বিষয় না, ছোটবেলায় আমরা 3 জন খুব একসঙ্গে থাকতাম, তো এই বিষয়গুলি খুব মানে মনে নাড়া দেয় আর কি। অস্মিতা কি শোনাবে বলো? এখন আমি শোনাচ্ছি মা আর ছেলের একটা গল্প, যে অনেক কষ্ট করে মা বাবা তো পড়ায় ছেলেকে মেয়েকে, হয়তো সামর্থ্য থাকে না কিন্তু তাও কোনোভাবে পড়ায়, কিন্তু ছেলে চাকরি পেলে বা মেয়ে চাকরি পেলে যে আর দেখে না অনেক সময় মা বাবাকে, তো সেটা নিয়েই একটা কবিতা আর কি। কবি তানিয়া ব্যানার্জির সেই চিঠি। হ্যাঁ রে খোকা, তোর অত দাম দিয়ে কেনা মোবাইলটা কি খারাপ হয়ে গেছে? কতবার ফোন করছি, তোর তখন 11 ক্লাস, ফোনের জন্য বায়না ধরলি। তোর বাবার তখন তো তেমন আয় ছিল না যে দামি মোবাইল কিনে দেবে, কতটুকুই বা মাইনে ছিল লোকটার। আমার হাতের এক গাছা চুড়ি ছিল শেষ সম্বল, তা দিয়েই কম দামি একটা ফোন কিনেছিলি তুই। তোর চোখ মুখে যে খুশির ঝলক, তাতেই আমি তো খালি হাতে আত্মহারা। তুই সায়েন্সের ছাত্র, কত পরিশ্রম, তাই মাছটা একটু কম করে নিয়ে তোর বাবাকে একটু দুধ আনতে বলতাম। আমার নিরামিষে কোনো অসুবিধে হতো না। পড়াশুনো শেষে তুই যখন একটা মস্ত চাকরি পেলি, তোকে জড়িয়ে আনন্দে চোখের জল আটকাতে পারিনি। তুই অবশ্য একটু বিরক্তি হয়েছিলি। আমার মতো সাধারণ একজনকে মা বলে পরিচয় দিতে তোর একটু বাথু বাথুই ঠেকতো। বুঝতাম আমি যে তোর মতো মডার্ন নই, তাই তোর অফিসের বন্ধু বান্ধব এলে আমি সোজা ওই পশ্চিমের দিকের আলো আধারি ঘরটাতে তোর ছকছকে চাকরি, চকচকে অফিস, বন্ধু বান্ধব, তার মধ্যে আমি বড্ড বেমানান। সেদিন একটা সুদৃশ্য মোড়কে একটা নয়, দুটো নতুন দামি ফোন নিয়ে ঘরে ঢুকবি তুই। তোর মুখ আত্মবিশ্বাসী টইটম্বর, আর বৌমার চোখ দুটিতে খুশিতে হাজার মুক্তার দুতি। পুরনো ফোনটার জায়গা হলো ভাঙা কলকবজা রাখার ছুরিতে। একটু কষ্ট হয়েছিল রে খোকা, এক ফোঁটা জল পড়েছিল ফাঁকা হাতটায়। তবু তোদের নতুন ফোনের আনন্দে জল মেশাতে চাইনি এতটুকু। কিন্তু এত দাম দিয়ে কেনা ফোনটা কি খারাপ হলো রে? যতবারই ফোন করি বলে সুইচ অফ, অথবা মনে হয় ব্লক। ব্লক মানে কি রে? ফোনটা সারানোই যাবে না? বল না খোকা। আচ্ছা খোকা, সেই পশ্চিমের ঘরটায় ঢুকিস, অনেক ধুলো ময়লা, কি করে বা ঢুকবি? গুমোট গন্ধ কেমন। খোকারে, কষ্ট করে একবার ঢুকিস। ওই ঘরে যে কালো তোরঙ্গটা আছে, আমার বিয়ের তোরঙ্গ, ছাই রঙা রুমালে মুড়ে বেশ কিছু টাকা জমিয়েছিলাম, অসময়ে যদি কোনো কাজে আসে। খোকা, ওই টাকায় কদিন কাজ চালানোর মতো একটা ফোন কিনিস। আমার দিন বোধহয় শেষ হয়ে আসছে রে। শুধু একবার তোর গলা শুনে যেতে চাই, শুধু একবার। ভীষণ ভীষণ মন খারাপ হয়ে গেল আর কি কবিতাটা শুনতে শুনতে। জানো, আমার খুব বলতে ইচ্ছে করে সকলকে যে আমাদের এই কবিতার যে অনুষ্ঠানগুলি সবাই যেন দেখে আর কি, সব বয়সের সবাই যেন দেখে। তাহলে বোধহয় আমরা আমাদের ভুলগুলোকে একটু শুধরে নিতে পারবো। আমরা সকলেই কিছু না কিছু ভুল করি,
এবং এই কবিতাগুলি শুনে শুনে মনে হয় যে যে হ্যাঁ ওইটা তো আমার ভুল ছিল। এমন অনেক খোকাই তো আছে যে ওই পাস্টটা ভুলে যায়, কিভাবে মা বড় করেছে। খোকা বা খুকি, খুকি হতে পারে, খোকা না, তাহলে অলকেশ দাবার রেগেছে হবে যে শুধু খোকা খোকা কেন বলা হচ্ছে। খোকা হতে পারে, খুকিও হতে পারে। যে আমরা আমাদের পাস্ট ভুলে যাই, মা কি করে বড় করেছেন, বাবা কি করে বড় করেছেন। তারপরে যখন প্রতিষ্ঠিত হয়ে যাই তখন ওই বিষয়গুলির প্রতি আর তেমন শ্রদ্ধা থাকে না, বা মা বাবার প্রতিও সেই আন্তরিকতা ভালোবাসাটা থাকে না। অথচ সবার ক্ষেত্রে না, হ্যাঁ সে তো অবশ্যই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তবে আজকাল বোধহয় পার্সেন্টেজটা বেড়েই যাচ্ছে আরো। হ্যাঁ, আমরা এতটা যান্ত্রিক হয়ে যাচ্ছি, যান্ত্রিকতা আমাদের এতটাই ভর করেছে যে আমরা ওই ফিলিংসগুলো, ওই অনুভূতিগুলো আমাদের মধ্যে আর নেই। কিন্তু আমাদের মা বাবারা তো খুব স্বার্থপর হয়ে যাচ্ছে। হ্যাঁ সেটাই সেটাই, এখনকার ছেলেমেয়েগুলো তাই হচ্ছে। এর জন্য আমরা দায়ী, এর জন্য আমরা দায়ী, এটা বলতে হবে যে এর জন্য আমরাই দায়ী। আমরা এত কম্পিটিশনে লাগিয়ে দিই ছোটবেলা থেকে, ও তো ওকে স্বার্থপর করে দিই তো আমরা, তাই না? ঠিক। এবার দিশার কাছে যাব। এবার শোনাচ্ছি কবি সুবোধ সরকারের আমি বিবেকানন্দ বলছি। আমি সিংহের মতো গর্জন করি, বজ্রের মতো গান, উপনিষদের থেকে তুলে আনি আমার প্রতিটি বিন্দু। মাথা উঁচু করে আমি বলে যাই, আমি একজন হিন্দু। গাঢ় শঙ্খের মতন আমার শক্তি, শরণার্থীকে বিমুখ করতে পারিনি। তারা মিশে গেছে যেরকম ভাবে দুধে মিশে যায় চিনি। হোক না হেলেন, হোক ইহুদি, বলিভিয়া, চীন, জীবন পেয়েছে দুব্য ঘাসের স্পর্শে আমার ভারতবর্ষে। উপনিষদের থেকে তুলে আনি আমার প্রতিটি বিন্দু। মাথা উঁচু করে আমি বলে যাই, আমি গর্বিত হিন্দু। আমার শরীরে মেথর রয়েছে, আমার শরীরে মুচি, আমার শরীরে সবর এসেছে, ধমনী হয়েছে সূচি। দুমুঠো অন্ন যদি পাই আমি, তোমাকে না দিয়ে পারি। তমসার তীরে মন্ত্র পড়েছি, মারতে পারিনি মারি। উপনিষদের থেকে তুলে আনি আমার প্রতিটি বিন্দু। মাথা উঁচু করে আমি বলে যাই, আমি একজন হিন্দু। বর্গীরা এসে খেয়ে গেছে ধান, অভুক্ত হয়ে থেকেছি। না খেতে পাওয়া প্রতিটি শিশুর মধ্যে দেখেছি ভগবান। আমি তোমাদের, আমি বিপদের, আমি যবনের, আমি ম্লেচ্ছের, আমি অভাগার, আমি মেচ্ছের, আমি খ্রিস্টের, রাজবংশের, রাজবংশীর আমি রক্ষক। আমি ভগবত গীতা, কাব্যে মহান, জীবনে উপেক্ষিতা। ইরানের থেকে, টেক্সাস থেকে, মরুগান্ধার মিশরের থেকে, মাছু পিছু আর মেক্সিকো থেকে, বাউলের থেকে, ফকিরের থেকে, হরিয়ানা থেকে, হরিণ নাভি থেকে, যাদবপুরের ক্যান্টিনে গানে রহমান থেকে সুরনিশ, লাহোরের সুরে ভাটিয়ালি করি কুর্নিশ। আমার ভেতরে ঠুংরি, ভজন, আছে রাম, আছে সীতা। আমার ভেতরে আল্লাহ রয়েছে, আছে ভগবত গীতা। শাকান্ন খাই, তুমি খাও পশু পাখি, তাই বলে হব ক্রুদ্ধ। আমি শরণাম বুদ্ধ, ও শরণাম বুদ্ধ। অন্ধকে আমি আলো এনে দেই, খঞ্চকে দেই যষ্ঠি। গৃহ করে দাও, গৃহ নয়, ওরে গৃহ নয় এই বস্তি। ডাক দলিতকে, বামনকে ডেকে আনতো, এক থালাতেই ওদের জন্য রেখেছি বেদ বেদান্ত। গরিবের ঘরে ভূমিষ্ঠ হলো শিশু, ভেসে আসে তার কান্না। কান্নার কোনো জাত আছে নাকি, আছে নাকি হিরে পান্না? মায়ের দুধের চাইতে মহৎ আছে নাকি কোনো ধর্ম?
মানব জমিন চাষ করি আমি, গাছ লাগানোই কর্ম। বালি বেলুরের গঙ্গার জলে এনেছি সপ্ত সিন্ধু, মাথা উঁচু করে আমি বলে যাই, আমি একজন হিন্দু। সুবোধ সরকারের লেখা, মানে বিবেকানন্দের চোখে আমরা ভারতবর্ষকে দেখলাম কবিতার মধ্যে দিয়ে, তাই না? ভীষণ ভালো একটা কবিতা পড়লে। আমরা অনুষ্ঠানের শেষের দিকে অস্মিতা একটা শুনিয়ে নাও। আমি একটা ছোট্ট কবিতা শোনাচ্ছি, কবি শুভ দাশগুপ্তের আমি। আমি জানি না কাকে বলে প্রেম, আমি জানি না ভালোবাসা ঠিক কেমন, আমি শুধু এইটুকু জানি, তোমাকে দেখতে না পেলে আমার বুকের ভেতরে কষ্টের বাঁশি কুমড়ে বাজে, বাজতেই থাকে। তোমাকে সামনে না পেলে ভীষণ ভাবে আততায়ীর মতো দুঃখেরা আমাকে ঘিরে ধরে ভয় দেখায়। আমি জানি না কাকে বলে প্রেম, আমি জানি না ভালোবাসা ঠিক কেমন, শুধু এইটুকু জানি, যেদিন তুমি থাকো আমার কাছে, আমার পাশে, সেদিন গোধূলি মধুময় হয়ে ওঠে, সেদিন সকাল আহির ভৈরব সুরে স্নান করে, সেদিন ঘন চামিনের মুহূর্তগুলো নক্ষত্রের আশীর্বাদ পুত হয়ে ওঠে, সেদিন মধ্য দুপুর স্তব্ধতায় 84 আর গোর সারেন বাজতে থাকে, বাজতেই থাকে। আমি জানি না কাকে বলে প্রেম, আমি জানি না ভালোবাসার মানে সঠিক কি, শুধু এইটুকু বুঝি, যেদিন তুমি সত্যি আমায় কাছে টানবে, রাখবে তোমার অলৌকিক ঠোঁট আমার ঠোঁটে, সেদিন আমি বিশ্বজয়ের পথে পা বাড়াবো। হ্যাঁ, সেদিন আমি আলেকজান্ডার, আমি অর্জুন, আমি ঈশ্বর। সুন্দর কবিতা শুনলাম। অসংখ্য ধন্যবাদ দিশাকে এবং তোমাকে দুজনকেই। সুন্দর সুন্দর কবিতা শোনালে আজকে সকালটা, সেই সঙ্গে অলোকেশ দাকে। আর এতক্ষণ ধরে আমাদের পাশে যারা ছিলেন এবং প্রতিদিন যারা সকালে দেখেন আমাদের অনুষ্ঠান, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে আমাদের পাশে থাকবেন। আশা করি আজকের এই বৃষ্টি স্নাত সকালে এই ভালো ভালো কবিতাগুলো আপনাদের খুব ভালো লেগেছে। আমার বিশ্বাস ভালো লেগেছে। আজকের মতো আমরা অনুষ্ঠান এখানেই শেষ করব। নমস্কার।